একজন যাত্রী বাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন যেতে যেতে সে সামনের এক বসে থাকা সিটে বসে থাকা এক মানুষকে জিজ্ঞেস করছে, বলছে, আচ্ছা দাদা, ক ক ক ক ক ক ক ক ক- কটা বাবা বা 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 বাজে বলুন দেখি। তাহলে যে সিটে বসে আছে সে একবার তার মুখের দিকে দেখলো, তারপর আবার কিছু বললো না, ঘড়ি পড়ে আছে কিন্তু তাও কোনো উত্তর দিল না। আবার একটু পরে সেই ব্যক্তি, দাঁড়িয়ে থাকা ব্যক্তি, আবার জিজ্ঞেস করছে, দাদা ক ক ক ক ক ক- কটা বাবা 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 বাজে বলুন দেখি। সে আবার কোনো উত্তর দিল না। শেষে সেই লোকটি রেগে মেগে সেখান থেকে চলে গেল। এখন কন্ট্রাক্টর সাহেব দূরের থেকে সেই ঘটনাটা দেখলো। দেখার পর কিছুক্ষণ পর তার কাছে যখন টিকিট চাইতে এলো, তখন সে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করছে কন্ট্রাক্টর সাহেব, যে আচ্ছা দাদা, মানুষটা এতবার করে আপনাকে টাইমটা জিজ্ঞেস করলো, আপনি বলে দিতে পারতেন, ঘড়িতে পড়ে আছেন, বলতে কি অসুবিধা হলো? তারপর সে কন্ট্রাক্টর সাহেবের মুখটার দিকে তাকিয়ে বলছে, বা 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 বলে কি মামা মামা মা মার খাবো। মানে সেও খুব তোতরা। সে যদি তার উত্তর দিতে যেত যে এখন 8টা বাজছে, তাহলে বলতো আমার সঙ্গে ইয়ার কি করছিস বলে মার খেত। যার জন্য সে চুপচাপ ছিল। বাস, এটা হয়ে গেল। শুরু করা যাক আমাদের আজকের কাজ। হ্যালো স্টুডেন্টস, পৌঁছে গেছি আমরা 6-এর প্রশ্ন, 6-এর 7-এর প্রশ্ন। শুরু করা যাক। 6-এর সাথে কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো প্রথমত এই বিষয়টা একটু বোঝা যাক, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে যেমন মনে করো 25 আপ টু 99 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে পড়ে। আর যখনই তোমার 3 অঙ্ক হয়ে গেল, যেমন 100, 111, 3টা অঙ্ক, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় আমরা 2টো ডিজিট পাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি প্রথমেরটাকে এককের অঙ্ক বলে, পরেরটাকে দশকের অঙ্ক বলে। এটা হলো আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে একক আর দশক দুটো সংখ্যা মিলে তবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বললে 3টে ডিজিট হবে, একক, দশক, শতক। নিশ্চয় ক্লিয়ার কথাটা? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক স্থানীয় অঙ্কটা, একক স্থানীয় অঙ্ক মানে এইটা এককের অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা এই দশকের থেকে 6 বেশি, এই দশকের থেকে 6 বেশি। ঠিক আছে কথাটা? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটা দশকের অঙ্ক থেকে 6 বেশি। তাহলে আমাদেরকে একটা তো এক্স ধরতেই হবে, হয় তুমি বড়টাকে ধরো নয়তো ছোটকে ধরো। স্বাভাবিক ক্ষেত্রে ছোটটাকে ধরা হয়। তাহলে আমি যদি ছোটটাকে এক্স ধরি, তাহলে তুমি কাকে এক্স ধরবে? দশক। তাহলে দুটো জিনিসের মধ্যে দশকের অঙ্ক হলো এক্স, আর একক তার থেকে কত বেশি? 6 বেশি। তাহলে এক্স প্লাস 6 হবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমি প্রথমটা একটু লিখে নিই। ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্কটাকে আমরা এক্স ধরতে পারি, কারণ যেটা ছোট সেটাকে সবসময় এক্স ধরলে ভালো হয় অনেক ক্ষেত্রে। ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক এক্স, অতএব এককের অঙ্ক কত হবে? নিশ্চয় তার থেকে 6 বেশি বলেছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এক্স প্লাস 6। আশা করি এতটা ক্লিয়ার আছে। এইবারে যখন তোমাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবে, তখন তুমি 3টা লাইন আগে রেডি করে নেবে। এককের অঙ্ক কত, 2 দশকের অঙ্ক কত, আর 3 অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে কত। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অতএব 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে
দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা কি মনে আছে? খেয়াল করো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10 ইন্টু দশক যুক্ত একক। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা 10 গুণিত দশক যুক্ত একক। ফর্মুলাটা এই জন্য আনতে হচ্ছে এরকম, যে যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, মনে করো 2 আর 5, মনে করো 25, তাহলে 2 আর 5কে তুমি কাছাকাছি যদি লিখে দাও তাহলে তার 25 হয় না? এদের যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে তুমি 25 পাবে? যোগ বিয়োগ গুণ ভাগ করলে তো তুমি 25 পাবে না। যদি এককের অঙ্ক 5 আর দশকের অঙ্ক 2 হয়, তাহলে এই দুটো সংখ্যাকে কি করলে তুমি 25 পাবে? উপায় একটাই, যে এর সঙ্গে 10 গুণ করতে হবে আর তার সঙ্গে একে যোগ করতে হবে, তবে তুমি 10 গুণে 20 প্লাস 5 সমান 25 পাবে। তাহলে দুটি সংখ্যা দিলেই হয় না, তাদেরকে যদি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হয়, তাহলে ফর্মুলাটা দশকের সঙ্গে 10 গুণ করে তার সঙ্গে একক যোগ করতে হবে, তবে কি তুমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পাবে। তাহলে এটা মুছে নিচ্ছি। এত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত হচ্ছে? 10 ইন্টু দশক, দশক কত বটে? x প্লাস একক, একক কত বটে? x প্লাস 6। দেখে নাও, 10 ইন্টু দশক যুক্ত একক। একটু সলভ করে নাও, 10x প্লাস x প্লাস 6, দ্যাট মিনস 11x প্লাস 6। এই হলো কি আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপর আরেকটু ভাবো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হয়ে গেল। এইবার বলেছে কি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এইটা হচ্ছে আমাদের শর্তানুসারের জায়গা, এইটা শর্তানুসারে। এই ধরনের অঙ্ক, ইকুয়েশনের অঙ্ক বুঝতেই পারছো, এগুলো সবসময় মাঝে সমান তোমাকে দিতেই হবে, তবে উত্তর বেরোবে। তাহলে মাঝে সমান দিবে কি করে? এইটা সাহায্য করবে। এটা আমার আসছে শর্তানুসারে। শর্তানুসারে মানেই এই দিকটা সমান দিকটা, তার মানে মাঝে সমান আসবে। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল করো, অঙ্কদ্বয় এইটা এইটা, এই দুটো অঙ্ক, এদের গুণফল, তার মানে x ইন্টু x প্লাস 6। ক্লিয়ার কথাটা? অঙ্কদ্বয়ের গুণফল, এই হলো অঙ্ক দুটোর গুণফল সংখ্যাটির চেয়ে, সংখ্যা কোনটা? এইটা হলো আসলে সংখ্যা যেটা তুমি বার করেছো, তার মানে 11x প্লাস 6, মাঝখানে সমান দাও। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে, সংখ্যাটি বিয়োগ বিশিষ্ট সংখ্যা, এটা বার করেছো, সংখ্যাটির চেয়ে 12 কম। কে 12 কম? এ নাই। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। কে 12 কম? অঙ্কদ্বয়ের গুণফল বটে, সংখ্যার চেয়ে 12 কম। আর এগুলোর নিয়ম কি? যদি এ কম তাহলে ওকে কমাতে হবে, যদি এ বেশি হয় ওকে বেশি করতে হবে, সবসময় উল্টোটা করতে হয়। তাহলে কেন করতে হবে একটু বলে নিই, যদিও তোমরা নিশ্চয়ই জানো সেটা। মনে করো রামবাবুর বয়স এবং শ্যামবাবুর বয়স। রামবাবুর বয়স 20 বছর, শ্যামবাবুর বয়স 40 বছর। তাহলে দেখতেই পাচ্ছ রামবাবুর চেয়ে শ্যামবাবু কত বেশি? দ্বিগুণ বেশি। তাহলে রামবাবুর বয়স চেয়ে শ্যামবাবু দ্বিগুণ। এবার যদি আমাকে ইনকেস কোনো ক্ষেত্রে এদেরকে সমান করতে হয়, মেবি কোনো ক্ষেত্রে আমাকে দুজনের বয়সের মাঝখানে সমান চিহ্ন দিতে হবে, তাহলে কে কার দ্বিগুণ? রামের চেয়ে শ্যাম দ্বিগুণ। তাহলে 2 গুণ কাকে করব? কে দ্বিগুণ? নিশ্চয়ই শ্যাম দ্বিগুণ। কিন্তু তুমি শ্যামকে 2 গুণ করবে কি? না, তাহলে তোমার সমান হলো না, উল্টো হয়ে গেল, বেশি হয়ে গেল। তাহলে দ্বিগুণ কাকে করবে? রামকে দ্বিগুণ করবে। যে দ্বিগুণ তার উল্টোটাকে দ্বিগুণ করতে হয় যদি মাঝখানে সমান দিতে হয়, নাহলে ব্যালেন্স থাকে না। সেই নিয়ম অনুযায়ী আমরা যদি একে বেশি বলে তাহলে ওকে বেশি করবে, যদি একে কম বলে ওকে কমাবে, উল্টো দিকটা সবসময় করতে হয়, কারণ এইটা রামশ্যাম। তাহলে এইবারে কি করা যায়? তাহলে এই হলো দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কদের গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দুটির গুণফল সংখ্যার চেয়ে 12 কম, এ 12 কম। তাহলে ইকুয়েশন যেহেতু মাঝে সমান লিখেছ, কাকে 12 কমাবে? ওকে, যে উল্টো দিকে আছে। ক্লিয়ার আছে বিষয়টা? এটা সলভ করে নেওয়া যাক। এটা তুলছি, x স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12, x স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x
আর এটা বিয়োগ করে নাও -6, অতএব x² প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, অতএব x² মাইনাস প্লাস মাইনাস বিয়োগ হয়ে গেল। ব্যাস, দ্বিঘাত সমীকরণ পর্যন্ত বার করার কথা আছে। এবারে যদি সংখ্যাটা কত বলে প্রশ্নে, তাহলে তুমি এখান থেকে x এর মান বার করবে মধ্য সহগে মিডল টার্ম ফ্যাক্টরে, এরপরে পাবে এগুলো, তারপর এখানে তুমি মান বসিয়ে দিবে, সংখ্যাটা বেরিয়ে যাবে x এর মান। ঠিক আছে, ব্যাস আমাদের এতটাই ছিল সমীকরণ নির্ণয়। আশা করি বুঝতে পেরেছ। চলে আসছি আমরা পরের প্রশ্নে। তাহলে চলে আসি আমরা 7 প্রশ্নে। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। একটু ছবিতে আসা যাক। তো 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। মনে করো এটা খেলার মাঠ, 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ চওড়া। খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা আছে। তাহলে বাইরে একটা সমান চওড়া রাস্তা, মানুষগুলো পেরোবে কোথায়? তাহলে সমান চওড়া রাস্তা দেখতে পাচ্ছ, পুরো সমান চওড়া, খুব সুন্দর ছবি আঁকতে পারি আমি। তাহলে সমান চওড়া রাস্তা, একদম কোথাও গ্যাপ নাই, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার সমান ব্যাসার্ধ। তো সমান চওড়াটা রাস্তা আছে, এই হলো রাস্তা, বস্তা না রাস্তা বটে, রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450। এই যে রাস্তাটা দেখছো বাইরে, এর ক্ষেত্রফল হচ্ছে 450 স্কোয়ার মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। ইকুয়েশন তৈরি করো। প্রশ্নের মধ্যে তুমি লক্ষ্য যদি করো, কোন বিষয়টা নাই লক্ষ্য করো, এই যে মাঠটার দৈর্ঘ্য 45, প্রস্থ 40, আর এর বাইরে একটা রাস্তা আছে সমান চওড়া। সমান চওড়া দেয় নাই কোনটা? ওইটা, রাস্তাটা কত চওড়া। তাহলে আমাদের এখানে কি এক্স ধরতে হবে? রাস্তা কতটা চওড়া সেইটা এক্স ধরতে হবে। তাহলে আমি মনে করছি এইটা এক্স, এটা এক্স মিটার চওড়া, মিটার ডেসিমিটার যা আছে মিটার, এক্স মিটার চওড়া রাস্তা সাপোজ। তাহলে এটা যদি এক্স মিটার হয়, এটা এক্স মিটার হবে, কারণ রাস্তাটা একই চওড়া। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, পুরোটা একটু বলে নিই 2 মিনিট, তারপর আমি বাকিটা আমি সলভটা করছি। তাহলে যদি রাস্তাটা এক্স মিটার চওড়া হয়, তাহলে তুমি দেখো এই যে রাস্তার ক্ষেত্রফল দিয়েছে 450, আসলে শর্তানুসারে যেটা করতে হবে, এটা তো শর্তানুসারের ব্যাপার, বুঝতে পারছো, সমীকরণ অঙ্ক মানে মাঝে সমান হবে। তাহলে যদি রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 450, তো রাস্তার ক্ষেত্রফলটা তুমি বার কি করে করবে? রাস্তার ক্ষেত্রফলটা বার করার আমার একটাই উপায়, প্রথমে পুরো ক্ষেত্রফলটা বার করব, তারপর এই ভেতরের ক্ষেত্রফলটা বার করব মাঠের। আগে রাস্তার সমেত মাঠের ক্ষেত্রফল, তারপর মাঠের ক্ষেত্রফল, তারপর আমি কি করব? পুরো ক্ষেত্রফল থেকে এই মাঠের ক্ষেত্রফলটাকে কেটে বাদ দিয়ে দেবো, মাইনাস করে নেব। তাহলে কার ক্ষেত্রফল থাকবে? রাস্তার ক্ষেত্রফল, আর ওইটাই হবে 450, ওইটাই 450। ঠিক আছে, তাহলে দুটো কাজ করি, আগে পুরো ক্ষেত্রফল বার করি, তারপরে মাঠের ক্ষেত্রফল বার করি, তারপর পুরো ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটাকে মাইনাস করে নেব, পেয়ে যাব এই রাস্তার ক্ষেত্রফলটা সমান লিখে দেবো 450, যেটা দেওয়া আছে। পুরো ক্ষেত্রফল তুমি কি করে বার করবে? পুরো ক্ষেত্রফল যদি বার করতে হয়, তাহলে পুরোটার দৈর্ঘ্য আর পুরোটার প্রস্থ জানতে হবে। পুরো দৈর্ঘ্য কত? এইখান থেকে এটা 45, আর তুমি রাস্তাটা কত চওড়া ধরেছো এক্স, তাহলে এদিকে এক্স এদিকে এক্স। তাহলে যদি এইখান থেকে এটা 45 হয়, তাহলে তার সঙ্গে এক্স যোগ হলো, আর এখানে এক্স যোগ হলো, মানে 2x যোগ হলো। তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত হবে? 45 প্লাস এক্স প্লাস এক্স। আর রাস্তা সমেত মাঠের প্রস্থ কত হবে? এখান থেকে এটা 40, তার সঙ্গে এক্স, তার সঙ্গে এক্স, এক্স এক্স 2x। তাহলে আগে লিখা যাক, তারপরে তার ক্ষেত্রফল বার করে নেবো। তাহলে প্রথমে ধরিলাম রাস্তাটি
x মিটার চওড়া x মিটার চওড়া রাস্তা। অতএব রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য 45 মিটার, তার সঙ্গে x প্লাস x, তার মানে 2x মিটার। আবার রাস্তা সমেত মাঠের প্রস্থ কত হবে? 40 প্লাস x প্লাস x, 40 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ যদি পেয়ে যাও, তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল বার করে নাও। কি দোষ করেছে? অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দ্যাট মিন্স 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x বর্গ মিটার। ঠিক আছে? অতএব এটাকে একটু গুণ করে নেওয়া যাক, গুণ করে লিখে দেওয়া ভালো। তাহলে যদি আমরা এটাকে গুণ করে নিই, তাহলে কত হচ্ছে? 45 প্লাস 2x, 40 প্লাস 2x, 4 5 20 শূন্য, হাত 2, 90, 80 ইন্টু 80x প্লাস 90x প্লাস 4x স্কোয়ার, এটা তার মানে 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার বর্গমিটার। ঠিক আছে? তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল। এই পুরো অংশটা তুমি পেয়ে গেছো এখানে। এবার তুমি বার করো মাঠের ক্ষেত্রফলটা কত। মাঠের দৈর্ঘ্য প্রস্থ তো সবই জানো। অতএব মাঠের ক্ষেত্রফল ও তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য তুমি জানো 45 আর প্রস্থ 40, 1800 বর্গমিটার। মাঠের ক্ষেত্রফল 1800 বর্গমিটার। এবার তুমি শর্তানুসারে ভাবো। ইকুয়েশনের অঙ্কের অর্থই হলো যে মাঝখানে সমান হবে, শর্তানুসারে করতে হবে। তাহলে তুমি এখন রাস্তার ক্ষেত্রফল তো জানো 450, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবে? একটু আগে বুঝিয়েছি, আবার বলে নিই একবার। পুরো ক্ষেত্রফল থেকে আমি ভেতরের অংশটাকে মাইনাস করে নেব, তাহলে রাস্তা পেয়ে যাব। অতএব সেটাই করছি। অতএব শর্তানুসারে পুরো ক্ষেত্রফলটা, দ্যাট মিন্স এটা 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার, তার থেকে মাইনাস করব ভেতরের ক্ষেত্রফল, তার মানে এটা 1800 সমান পড়ে থাকবে কোনটা? রাস্তার ক্ষেত্রফল, তার মানে 450 বর্গমিটার। এবার একটা সলভ করে নেওয়া যাক। আমরা প্লাস 1800 মাইনাস 1800 চলে গেল এখান থেকে। অতএব 4x স্কোয়ার প্লাস 170x আর মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। একটু হালকা কমন নিয়ে নিই এখান থেকে, 2 কমন চলে যাচ্ছে, 2x স্কোয়ার 85x 225 ইজ ইকুয়াল টু 0। অতএব 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 0/2 ইজ ইকুয়াল টু 0। ট্রান্সফার 0 বাই যে কোনো জায়গায় 0 হয়, বাস কমপ্লিট হয়ে গেল এটা। আজকে এতটাই থাক।
থ্যাংক ইউ, গুড ডে।